মাই হাজব্যান্ড, লেখনীতে সামহা সামি, পর্ব নাম্বার 3-4। এক সময় এত ব্যথা নিতে না পেরে আনিয়া অজ্ঞান হয়ে যায়। তবুও প্রহেল থেমে নেই। নিজের সবটা দিয়ে আনিয়াকে আদর করে ক্ষান্ত হয়ে আর একটু কাছে গিয়ে ওইখানে রেখে স্লো ভয়েসে বলে ওঠে, তুমি আমার নেশাময় ফ্লাওয়ার, আমি তোমার সাইকো ডার্ক হাজব্যান্ড। প্রতিদিন আমি তোমাকে লিখে দিব ব্যথাহীন সময়ের আদর্শ সর্বাঙ্গে। বলেই আনিয়ার বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। সকাল 7:30টায় আনিয়া নড়াচড়া করতে গেলে বুঝতে পারে তার উপর ভারী কিছু একটা আছে। আদো আদো চোখ মেলে নিজের বুক দিয়ে তাকালো। প্রহেল ঘুমিয়ে আছে তার বুকে। ঘুমন্ত অবস্থায় প্রহেলকে দেখতে একটা নিষ্পাপ বাচ্চার থেকে কম লাগছে না। গোলাপি ঠোঁট দুটো উল্টে ঘুমিয়ে আছে। এইভাবে যে কেউ দেখলে নির্গত কিছু অঘটন ঘটিয়ে ফেলত। প্রহেল কিছুটা নড়ে চড়ে বুক থেকে মুখ তুলে আনিয়ার দিকে তাকিয়ে বলে, গুড মর্নিং পার্পল হার্ট। বলেই আনিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে কিস করে ঠোঁটে এসে বেশ সময় নিয়ে কিস করে ছেড়ে দেয়। উঠে বসে টাওয়াল নিয়ে ফ্রেশ হতে চলে যায়। গোসল করে খালি গায়ে শুধু একটা টাওয়াল পেঁচিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়তে থাকি। এই অবস্থায় প্রহেলকে দেখে অনেকটাই হট লাগার থেকে কম না। আনিয়া তাকিয়ে থাকার মাঝে প্রহেল কিছুটা ঝুঁকে এসে বলে, এইভাবে কি দেখছো মাই ফাকিং ডার্ক। প্রহেলের এমন কাজে বেশ লজ্জা পেল আনিয়া। কথা বলেই আনিয়ার ঠোঁটে কিস করে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, রেডি হয়ে নাও, আমরা বের হব। বলে ফর্মাল গেটআপে ঘর থেকে বেরিয়ে যায়। ব্যস্ত শহর পেরিয়ে একটা ছোট্ট গ্রামে প্রহেলের গাড়িটি ঢুকছে। পাশে আনা চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পর পর হাতের নখ কামড়াচ্ছে। কপাল কুঁচকে প্রহেল বলে, এইভাবে খচ্চরের মতো নখ কেন কামড়াচ্ছ? আমি কিন্তু ফুল মুডে আছি। বলেই আবার ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। বেশ অনেকটা ড্রাইভিং করে একটা পুরাতন 2তলা ভবনের সামনে এসে গাড়ি থামিয়ে এক পলক আনিয়ার দিকে তাকায়। সারাস্তা মেয়েটা কেমন ছটফট করতে করতে আসছে। কিছু জিজ্ঞেসও করলো না, কিছু না বলে ঘাম মুছছে। এটাই তো তোমার বাসা, রাইট? প্রহেলের কথায় দুই দিকে মাথা নাড়ে আনিয়া। ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে যেই না কলিং বেল চাপে, তখনই পিছন থেকে প্রহেল হাত ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। দীর্ঘ 20 মিনিট 25 সেকেন্ড পর ছেড়ে দেয়। পুরুষালী গম্ভীর কণ্ঠে চমকে ওঠে আনিয়া। লোকটি বিরক্ত মুখে বলে, আজকালকার ছেলে মেয়েরা লজ্জাশরম সব গৃহবাসে রেখে আসে, কোথায় কি করতে হয় সেটাও দেখে না। বলেই লোকটা নাক মুখ কুচকে চলে যাওয়ার জন্য প্রস্তাব করবে। তখনই প্রহেল দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে ওঠে, এটা তোর বাপের রাস্তা নয়, আজকের মতো ছেড়ে দিলাম। আমার টার্গেটে পড়ার পরিমাণ খুব ভয়াবহ, অগ্নিকাণ্ডে ব্যাপক হবে। গট ইট? রাতে শোয়ার জন্য বউটাকেও পাবে না। বলেই কলিং বেল চাপ দেয়। কিছুক্ষণ পর একজন ভদ্রমহিলা দরজা খুলে বেরিয়ে আসে। গোটা 3 দিন পর নিজের পরিবারকে দেখে আনিয়া কান্নায় আপ্লুত হয়ে বলে, আমি আম্মু, আমি এই পচা মাগুরা লোকের সাথে যাব না। আনিয়ার কথায় চোখ ছোট ছোট করে আনিয়ার আম্মু নাজমা বেগম প্রহেলকে কিছু বলবে, তার আগে প্রহেল ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, এই 3 দিনে এত আদর করলাম তবুও আমি পচা? একবার হাতের কাছে পাই, আমি কি তা বুঝিয়ে দিব। প্রহেলের এমন কথায় তড়িৎ গতিতে নাজমা বেগম তাকায়। কি বললে তুমি? এই মাত্র বাবা? নাজমা বেগমের কথায় প্রহেল ঠোঁটে কিছুটা প্রসারিত করে বলে, এ কি মা, আপনি এখনো বুঝতে পারছেন না আমি আপনার মেয়ের কি? প্রহেলের কথায় নাজমা বেগম দুদিকে মাথা নাড়িয়ে, যার অর্থ সে বুঝতে পারছে না। তবে শুনুন, আমি আপনার মেয়ের একমাত্র ডার্ক রোমান্টিক জামাই। বলেই কাউকে কিছু বলতে না দিয়ে সোফায় বসে পড়ে। নাজমা বেগম আগামাথা না বুঝে আনিয়ার দিকে চোখ গরম করে তাকিয়ে ভিতরে চলে যায়। বিকেল 5:30।
আনিয়ার বাবা অফিস থেকে বাড়ি ফিরে সোফায় অচেনা একটা ছেলেকে দেখে ব্যাগটা রেখে পিছনে ঘুরতেই কেউ ঝাঁপিয়ে ধরে বলে, আব্বু তুমি এসেছো। এতদিন পর নিজের আদরের মেয়েকে দেখে নিজের বুকে জড়িয়ে ধরে বলে, কোথায় গিয়েছিলাম মো, আব্বুর বুঝি কষ্ট হয় না? দূর থেকে বসে বাবা মেয়ের এই দৃশ্য দেখে অচেনা কারণেই চোখ ছলছল করে ওঠে, তবুও মুখে গাম্ভীর্য বজায় রেখে বলে, মেয়েকে দেখলেই হবে শ্বশুর আব্বু? অচেনা ছেলেটি এইরূপ সম্বোধন করায় নাসিমা বেগমের দিকে তাকিয়ে আনিয়া তার দিকে তাকায়, বলে, এই ছেলে কে? তুমি আবার আমাকে শ্বশুর আব্বু বলে ডাকছো? আহ কি মজা, শ্বশুর আব্বু বুঝি তার মেয়ের মতো আনহেলদি? আপনার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি আমার খুব ভালোবাসার একটা জিনিস, তাই না মাই ব্ল্যাক ডায়মন্ড? আনিয়া ভেবে পাচ্ছে না এই মুহূর্তে তার কি করা দরকার, তবুও তুতলিয়ে বলে, আব্বু তুমি ফ্রেশ হয়ে আসো, আমরা পরে কথা বলি। কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলে জোরে নিঃশ্বাস টানে। থমথমে মুখে বসে আছে আনিয়ার আব্বু। এই ছেলে কি করছে তার মেয়ের সাথে? সব শুনে রাগে ফেটে পড়েছে। রাত 12:30। হঠাৎ কিছু শরীরে অনুভব করতে নড়ে চড়ে ওঠে আনিয়া। ঘুমের মধ্যে এমন চিনচিন ব্যথায় আনিয়ার নাক মুখ কুঁচকে যায়। বুক ছেড়ে আনিয়ার দিকে তাকিয়ে গলায় মুখ ডুবিয়ে জোরে নিঃশ্বাস টানে। আস্তে করে ডেকে ওঠে, মাই লেডি। আমার কণ্ঠ কিস বলেই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ব্যারিকেড কিস করতে করতে বুকে এসে চাপ দিয়ে ধরে আস্তে আস্তে নিচের দিকে নামতে জিহ্বা দিয়ে বুক থেকে টেনে নাভির নিচে এসে থামে। আনিয়া 2 হাত চেপে ধরে নিজেকে একটু ঢোকাতেই আনিয়া শব্দ করে ওঠে। এক হাতে প্রহেলের মাথার চুল খামচে ধরে আনিয়াকে। এইভাবে উত্তেজিত হতে দেখে প্রহেল আনিয়ার ওই জায়গায় মুখ ডুবিয়ে করে। এবার আস্তে আস্তে পুরো শরীরে আস্তে আস্তে বিচরণ করতে থাকে। এক সময় প্রহেল তার গতি বাড়িয়ে দেয়। এই সময় আনিয়া প্রহেলকে সামলাতে হিমশিম খাচ্ছে। এই রাত এই সময় আবারও সাক্ষী হলো নিস্তব্ধ অন্ধকার ঘর। বাহিরে তীব্র বাতাসে যেন দুটি মানুষকে এক হতে দেখার সাক্ষী হয়। চারদিকে ঘন কুয়াশায় ঘেরা, ঠিক বোঝা যাচ্ছে না এটা কি শুধু কুয়াশা নাকি বরফে ঘেরা এক রহস্যময় গুহা। 4 ফুট মাটির নিচে ক্ষীণ সরু লাল রঙের রাস্তা দিয়ে হেঁটে চলছে জনি। কিছুটা এগিয়ে গিয়ে নিজের এক হাত রাখে একটা রিমোটিং দরজার সাথে সাথে কিছু শব্দ হয়ে খুলে যায় দরজাটা। লোকটা ভিতরে ঢোকার সাথে করে দরজাটাও আগের মতো হয়ে যায়। লোকটি বন্ধ একটা দরজার সামনে দাঁড়িয়ে কিছু একটা টাইপিং করতেই ভিতরে থাকা দরজাটা খুলে যায়। জনি পুরো লেপ দেখে নিয়ে একটা মাস্ক পরে এগিয়ে যায় সামনে। সাদা কাচের দেওয়ালের ভিতরে বাঁধা লোকের দিকে যায়। আশেপাশে কিছু বিষাক্ত পিচ্ছু ধারা আবৃত, পুরো শরীর বিষে নীল হয়ে আছে। মরে গেছে নাকি বেঁচে আছে বোঝার উপায় নেই। সকাল 7:30। আর মরে দিয়ে ঘুম ঘুম চোখে উঠে বসে আনিয়া। পাশে তাকিয়ে দেখে প্রহেল এখনো ঘুমিয়ে আছে। অগোছালো হয়ে পড়ে থাকা কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। 30 মিনিট পর বেরিয়ে এখনও প্রহেলকে ঘুমিয়ে থাকতে দেখে ঠোঁট উল্টে ছাদে চলে যায়। এখানে কি করছো তুমি? প্রহেলের হঠাৎ ডাকে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যেতে নিলেই প্রহেল তৎক্ষণাৎ এক হাত ধরে বুকের উপর ফেলে পড়ে যাওয়ার ভয়ে আনিয়া প্রহেলের গলা জড়িয়ে ধরে প্রহেলকে কর্কশ গলায় আবারও বলে ওঠে, নিচে চলো। নাস্তা করবে না হলে এই আমাকে নিবে কি করে? মাই লেডি নাও গো বলেই আনিয়াকে কোলে তুলে নিয়ে নেমে এসে টেবিলে বসিয়ে নিজেও তার পাশে বসে পড়ে। এই দৃশ্য দেখে নাজমা বেগম কেমন হাঁসফাঁস করছে। বিশাল এক খাবারের টেবিলে হাজারো সুস্বাদ খাবার দিয়ে সাজানো, যার সুগন্ধ পুরো টেবিলে মোমো করছে। বিষয়টা যেভাবেই হোক একমাত্র মেয়ে জামাই, তাই আপ্যায়নের কমতি নেই। খাওয়া শেষ হতেই প্রহেল আনিয়াকে নিয়ে ছাদে চলে যায়। এক পাশে একটা দোলনা রাখা। এই তো কিছুদিন আগে কেঁদে কেঁদে দোলনার কথা বলেছে, তখনই বাবা দোলনা নিয়ে আসছে।
আসে চারপাশ ফুলের ঘ্রাণে মোমো করছে। টগর ফুল, ল্যাটেনা ফুল, কলকে ফুল, অ্যাডেনিয়াম ফুল ও বিভিন্ন রকমের ফুল। প্রহেল আনিয়াকে ফুলের তৈরি বানানো দোলনায় বসিয়ে দোল দিয়ে হালকা সুরে একটু গেয়ে ওঠে। तुझ में रहूं मैं इजाजत दे, जीने की मुझको आदत दे, मेरे इश्क को तू रखना खुद में हिफाजत से, खाली खाली दिल को भर देंगे मोहब्बत से। গান শেষ হতেই প্রহেল আনিয়ার ঘাড়ে মুখ গুজে দিয়ে ছোট্ট ছোট্ট আদুরে কিস করতে থাকে। কি করছেন অসভ্য লোক, ছাড়ুন, আমরা ছাদে। হুশ, কথা বলো না পাখি, আমি এখন ইম্পর্টেন্ট কাজ করছি।